হাই, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার লসেস। ট্রান্সফর্মারে কী লসেস হয় সেই টপিকের ওপরে। তো ট্রান্সফর্মারের লস কী করে বার করতে হয়, ঠিক আছে, তারপরে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয়, তার রেগুলেশন কী হয়, এটা হচ্ছে টোটাল আমাদের এই পার্টের মেন উদ্দেশ্য। তো আমরা আজকে প্রথম এই ট্রান্সফর্মারের লস কী করে বার করতে হয় তার জন্য একটা প্র্যাকটিক্যালি একটা অ্যাপ্রোচ আছে, তাকে বলে হচ্ছে যে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তাহলে দুটো টেস্ট করি আমরা ট্রান্সফর্মারে, সেটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা নির্ণয় করতেই পারি, ডেটার সাহায্যে আমরা অ্যানালিসিস করতে পারি, কিন্তু সেই ডেটার জন্য আমাদের প্রথমেই কী করতে হয়, অ্যাকচুয়াল ট্রান্সফর্মারে দুটো টেস্ট পারফর্ম করতে হয়। সেই টেস্টটা হচ্ছে একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, যাকে আমরা ওসি টেস্ট বলি, আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো ট্রান্সফর্মারের লস জানতে গেলে প্রথমে জানা দরকার যে ট্রান্সফর্মারে কী কী ধরনের লস হয়ে থাকে। ট্রান্সফর্মারে মেনলি প্রধানত দু টাইপের লস হয়। ট্রান্সফর্মারে মেনলি দু টাইপের লস হয়। এক হচ্ছে যাকে আমরা বলি আয়রন অর কোর লস। একটা হচ্ছে আয়রন লস আর একটা হচ্ছে কোর লস। আর দু নম্বর লস হচ্ছে কপার অর I²R লস। তাহলে ট্রান্সফর্মার মেনলি দুটো লস হয়, একটা লসের নাম হচ্ছে আয়রন বা কোর লস, আর একটা হচ্ছে কপার বা I²R লস, ঠিক আছে। তো এই কপার লসটা হচ্ছে কোথায় হয় না, ট্রান্সফর্মার যে ওয়াইন্ডিং, সে ওয়াইন্ডিংটা কোনো না কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ইন জেনারেল আমরা কী ব্যবহার করি, কপারের তার। সো কপারের তার দিয়ে যখন কোনো কারেন্ট যায়, যে কোনো তারের কী থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। সো রেজিস্ট্যান্সের জন্য সেই তারে একটা এনার্জি ব্যয় হয়ে যায়, যেখানেই বাধা পায় সেখানেই কী হয়, ইলেকট্রিসিটি যেতে গেলে সেখানে একটা এনার্জি ব্যয় হয়, ঠিক আছে। সো ট্রান্সফর্মার ভেতরেও যে প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, এদের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন কী হয়, সেখানে ওই তারের ভেতরে একটা লস হয়, তাকে আমরা ইন জেনারেল কী বলি, কপার লস বা I²R লস। কপার লস কেন বলা হয় না, কারণ যেহেতু এটা সাধারণত আমরা তামার তার বা কপারের তার দিয়ে তৈরি করি, অ্যালুমিনিয়ামের তারও হতে পারে, আদার্স ম্যাটেরিয়ালেরও হতে পারে তারগুলো, তো তাতে অসুবিধা নেই। তাই ইন জেনারেল আমরা কী বলি, I²R লস বলি বা কপার লস। আর আয়রন বা কোর লস এটা কীভাবে হয়, দেখো ট্রান্সফর্মারে কোরটা ইন জেনারেল স্টিল দিয়ে তৈরি হয় বা আয়রন, তাই তো। তো আয়রনের তৈরি হয়, এই কোরের ভেতরে ইটসেলফ একটা লস হয়। কোরের ভেতর দিয়ে কী হয়, কোরের ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা সেই কোরের ভেতর দিয়ে যায়। তো এর ফলে কোরের ভেতরে একটা এনার্জি ব্যয় হয়ে যায়। ট্রান্সফর্মার আউটপুটে কিছু দিচ্ছে বা না দিচ্ছে, তবুও ট্রান্সফর্মারের ভেতরে কী হয় না, এই কোর লসটা কন্টিনিউ হতে থাকে। ট্রান্সফর্মার যদি আউটপুট কিছু দিচ্ছে না বা কোনো লোড লাগানো নেই আউটপুটে, মানে সেকেন্ডারি সাইডে কোনো লোড লাগানো নেই, তবুও কী হয়, ট্রান্সফর্মার ভেতরে একটা কন্টিনিউয়াসলি একটা লস হয়, তাকে বলে আয়রন লস বা কোর লস। যেহেতু আয়রন দ্বারা ইন জেনারেল তৈরি হয় কোরটা, তাই এই তাকে আয়রন লসও বলে থাকা হয়। আর যখন তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে ট্রান্সফর্মার প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়ে, তখনই কী হয়, তার ভেতরে আরেকটা নতুন টাইপের লস হয় সে ওয়্যারের ভেতরে, সেটা হচ্ছে কপার লস বা I²R লস। এছাড়াও অন্যান্য আরও নামে ডাকা হয়, যেরকম হচ্ছে লোড লসও বলা হয়। তাহলে এটাকে আরেকটা নাম কি বলা হয়, লোড লস, ঠিক আছে, সরি LOAD হবে, হ্যাঁ, লোড লসও বলা হয়। তো আমরা জানতে পারলাম এছাড়াও ট্রান্সফর্মারে অন্যান্য বিভিন্ন রকম লসেস আছে, যেগুলো আমাদের কাছে অতটা এখন রেলিভেন্ট নয়, অন্তত তোমাদের এই লেভেলে সেগুলো আলোচ্য বিষয় নয়। মেন যে দুটো বড় লস, যেখানে সবচেয়ে বেশি এনার্জি লস হয়, সেই দুটো লসই হচ্ছে আয়রন লস আর একটা হচ্ছে কপার লস বা কোর লস, আর একটা I²R লস বা কোর লস বা লোড লস।
এই দুটো রকমের লস হয়ে থাকে। আয়রন লসকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। আয়রন লসের ভেতরে দুটো রকমের লস আছে। একটা হচ্ছে হিস্ট্রিসিস লস। কি বলে? হিস্ট্রিসিস লস। তোমরা জানো যে কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যখন ম্যাগনেটিক ফ্লাক্সের মান বৃদ্ধি করা হয় বা কমানো হয়, তখন তার যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর ম্যাগনেটিক যে ফ্লাক্স ডেন্সিটি বি, এই দুটোর মানের মধ্যে কী হয়, তারতম্য তৈরি হতে থাকে। তার ফলে একটা হিস্ট্রিসিস কার্ভ তৈরি হয়। সেই হিস্ট্রিসিস কার্ভের মাঝখানে যতটা জায়গা থাকে সেটাই তার যতটা পরিমাণ লস হয় সেটাকে ডিনোট করে। ঠিক আছে, হিস্ট্রিসিস ব্যাপারটা তোমরা আগে জেনেছো, বা যদি না জেনে থাকো তাহলে বিস্তারিত পরে আলোচনা করা হবে। তো কোর লস, কোরের ভেতরে একটা লস হয়, সেই লসটার নাম হচ্ছে হিস্ট্রিসিস লস। HY, তারপরে কি লিখবো? হ্যাঁ, একদম STERISIS, হিস্ট্রিসিস লস। আরেক ধরনের লস হয়, সেটাকে বলা হয় এডি কারেন্ট লস। এডি নয়, EDDY, ঠিক আছে, EDDY, এডি লস। এডি কারেন্ট, অ্যাকচুয়ালি এডি লস বলে না, এডি কারেন্ট, এডি কারেন্ট লস। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্মার ভেতরে দুটো লস হয়। একটা হচ্ছে আয়রন লস। আয়রন লসের দুটো ভাগ, একটাকে বলে হিস্ট্রিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। পরবর্তীকালে যখন আমাদের লকডাউনের পরে ক্লাস খুলবে, তখন আমি তোমাদেরকে এই টপিকে বিস্তারিত আরও ডিসকাস করতে পারবো। এখন শর্টেজ টাইম এবং সিস্টেমের যেহেতু অনেক দুর্বলতা আছে, তাই বিশেষ টাইম না থাকার জন্য খুব দ্রুত আমাদের সিলেবাসও শেষ করতে হচ্ছে। আর ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে সব সময় সব জিনিসটাকে ব্রডলি বোঝানো যায় না, তার জন্য আমরা এই টপিকগুলোকে আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট আর একটা লস, সেটা হচ্ছে কপার লস। কপারের তার বা ওয়াইন্ডিংয়ের ভেতরে যে লসটা হয়, একে অনেক সময় ওয়াইন্ডিং লসও বলা হয়। তাহলে একটা কোরের ভেতরে লস হয় আর একটা হচ্ছে ওয়াইন্ডিংয়ের ভেতরে লস হয়। কোরের ভেতরে লসটা কী হয়? ট্রান্সফর্মারে আউটপুটে কিছু দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখে না, কন্টিনিউয়াসলি এই লসটা হয়। তাহলে কোর লস সব সময় হয়। সেকেন্ডারি সাইডটা ওপেন থাকলেও কী হয়, প্রাইমারি সাইডে সাপ্লাই দেওয়া হয়েছে কিন্তু সেকেন্ডারি থেকে কোনো আউটপুট নেওয়া হয়নি, তাও কোর লস হয়। আবার সেকেন্ডারি সাইডটা ফুললি লোড অবস্থায় আছে বা মিডিয়ামলি লোড আছে বা লাইটলি লোড আছে, তবুও কী হবে? কোর লস হবে। আর কপার লসটা কখন হয়? যখন কোনো লোড তার সঙ্গে কানেক্ট করা হয়, বা প্রাইমারি সাইড দিয়ে কোনো কারেন্ট যখন ফ্লো করছে এবং সেকেন্ডারি সাইড দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করছে, তখনই কী হবে? এই কপার লসটা হবে। এবার এর মাত্রা আছে। ফুল লোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি কপার লস হবে, আর নো লোডের ক্ষেত্রে সবচেয়ে কম কপার লস হবে। যখন নো লোড, সেই অবস্থায় খুব কম অ্যামাউন্ট ট্রান্সফর্মার কারেন্ট নিতে থাকে, শুধু ম্যাগনেটাইজিং কারেন্টটুকুই নেয়। ঠিক আছে, দুটো কম্পোনেন্ট হয় সেই কারেন্টের। তো যাই হোক, নো লোড কারেন্ট খুব কম হয়, তার ফলে লসটাও কী হয়? খুব কম হয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়রন লস বা কোর লস। এই লসটা কি? এই লসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট মানে যার মান একটা ফিক্সড বা স্থির, সেই টাইপের লস। আর কপার লস, অর আমরা কি বলতে পারি, I²R লস অর ওয়াইন্ডিং লস অর লোড লস। এইটা কি ধরনের লস? এটা হচ্ছে একটা ভেরিয়েবল লস। আচ্ছা, এটা ভেরিয়েবল কেন? কারণ ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে কী অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে তার উপরে নির্ভর করেই সেই কারেন্টের মানের স্কোয়ার ইন্টু ট্রান্সফর্মারের নিজস্ব রেজিস্ট্যান্স, সেই ওয়্যারের রেজিস্ট্যান্স, এই দুটোর গুণফলকে কী বলে? কপার লস বলে। তাই I²R বলেছি। আমরা জানি যে যেখানে কোনো এনার্জি ব্যয় হয়, সেখানে যে শক্তিটা ব্যয় হয় সেটা I²R, এই পরিমাণ পাওয়ার সেখানে খরচ হয়, আমরা জানি। তো যখন ট্রান্সফর্মারটা কোনো লোড লাগানো হয়নি, তখন আয়ের মান খুব কম হয়, ফলে I²এর মানও খুব কম, আর রেজিস্ট্যান্স তো ফিক্সড একটা কনস্ট্যান্ট, ফলে এই দুটো গুণফলটা অনেক ছোট হয়।
কিন্তু যখন ট্রান্সফর্মার ফুল লোডে কারেন্ট যাচ্ছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, তখন আয়ের মান অনেক বড়, তার স্কোয়ার করলে আরও বড় হবে সেই সংখ্যাটা, আর তার সঙ্গে রেজিস্ট্যান্স একটা কনস্ট্যান্ট গুণ করলেও সেই মানটা অপেক্ষাকৃত অনেক বড় হয় নো লোডের তুলনায়। তাই এই লসটা নো লোড টু ফুল লোড এই রেঞ্জের মধ্যে বিস্তরভাবে এর মানটা কম বেশি হতে থাকে। ফলে কপার লসটাকে কি বলা হয়? একটা ভেরিয়েবল লস। আর আয়রন লসকে কি বলে? একটা কনস্ট্যান্ট লস। যে লসটা লোড আছে বা নেই বা মিডিয়াম আছে তার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ফ্লাক্সের ডেন্সিটি কত, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স কত, ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি কত, যাকে বি দ্বারা সূচিত করা হয় বা বি এম বলা হয়, সাফিক্স এম, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটিকে বোঝানো হয়। ফ্লাক্স ডেন্সিটির ওপরে আর কার উপরে নির্ভর করে? অবশ্যই একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট যাকে হচ্ছে হিস্ট্রিসিস আর এডি কারেন্ট কনস্ট্যান্ট বলে, সেই কনস্ট্যান্টগুলো থাকে। আরেকটা নির্ভর করে হচ্ছে আয়রন লস, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ওপরে। এবার পাওয়ার ট্রান্সফর্মার বা বাড়িতে আমরা বা পাড়ায় বা বিভিন্ন সাবস্টেশনে বা জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি, এরা সবাই কী করে? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যেটা আমাদের দেশে সমস্ত জায়গার জন্যই কি 50 হার্জ। ফলে প্রত্যেকটা ট্রান্সফর্মারকে ডিজাইন করা হয় পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওপরে। সো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হলে তখন লসের মানটাও ডিফারেন্ট হবে। কিন্তু যেহেতু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হয়, তাই লসের অ্যামাউন্টটাও একটা কনস্ট্যান্ট হয়। তাহলে আয়রন লস কিসের উপরে নির্ভর করে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, তার উপরে, আর হচ্ছে ফ্রিকোয়েন্সির ওপরে। ফলে ফ্রিকোয়েন্সি ফিক্সড, আর কোনো কোরের ভেতরে কোনো পার্টিকুলার ডিজাইন হয়ে যাওয়ার পরে ট্রান্সফর্মারে করে একটা এক্স্যাক্ট অ্যামাউন্টের কী একটা ফ্লাক্স তৈরি হয়, সেটা একটা কনস্ট্যান্ট। ফলে যে দুটো ফ্যাক্টরের উপরে আয়রন লস নির্ভর করে, সেই দুটো ফ্যাক্টরি যখন কনস্ট্যান্ট, তখন লসটাও কী হয়ে যায়? একটা কনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু কপার লস যেহেতু কারেন্টের মানের ওপরে নির্ভরশীল, তার স্কোয়ারের উপরে, অতএব কারেন্টের মান ডিফারেন্ট সময় ডিফারেন্ট হয়, তাই এই লসটাও ডিফারেন্ট হয়, তাই এটাকে ভেরিয়েবল লসও বলা হয়। এখন আমরা দেখে নিই হিস্ট্রিসিস লস, যাকে আমরা ডিনোট করি WH। সো লসটাও তো একটা পাওয়ার লসই, তাই না? তো পাওয়ারকে ইন জেনারেল ডব্লু দ্বারা অনেক সময় সূচিত করা হয় বা পি দ্বারা। সো WH ফর হিস্ট্রিসিস লস ইজ ইকাল টু কী হয়? KH, এটা একটা কনস্ট্যান্ট কে, এইচ ফর হিস্ট্রিসিস কনস্ট্যান্ট বলা হয়, বিটা এম। বিটা এমটা কি? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, তার টু দি পাওয়ার 1.6। তার পাওয়ার কত না 1.6, বিটা এম তার মাথায় 1.6। এই সংখ্যার দুটো গুণ করলে যে মানটা পাবো সেটাই হবে কি? হিস্ট্রিসিস লস, তত ওয়াট। আর নেক্সট হচ্ছে এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসকে আমরা কি বলি? WE দ্বারা সূচিত করি, ই ফর এডি কারেন্ট লস ইজ ইকাল টু KE, কনস্ট্যান্ট অফ এডি কারেন্ট। এডি কারেন্ট কনস্ট্যান্ট বলা হয় একে, ঠিক আছে? তো KE এর একটা নির্দিষ্ট মান আছে, এফ স্কোয়ার, ফ্রিকোয়েন্সি স্কোয়ার। আমি তোমাকে বললাম না এডি কারেন্টটা কী হয়? ফ্রিকোয়েন্সির সঙ্গে সমানুপাতিক হয়। কারণ কোর লসের ভেতরে দেখো ফ্লাক্সও যেরকম আছে সেরকম ফ্রিকোয়েন্সি আছে, তাহলে ফ্রিকোয়েন্সি মানের উপরে নির্ভর করে, তার ফ্রিকোয়েন্সি স্কোয়ার ইন্টু KF মানে হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আমরা সাইনোসয়েডাল ওয়েভকে ওখানে অ্যাপ্লাই করি, এসি সাইনোসয়েডাল, ফলে ফর্ম ফ্যাক্টর কত হয়? 1.1, তাই তো 1.11, এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের মান। সেই মানটা এখানে বসাবো ইন্টু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, কোরের ভেতরে ম্যাক্সিমাম ফ্লাক্সের ডেন্সিটি কত, তার স্কোয়ার। তো এই সমস্ত মানগুলো বসালে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো এডি কারেন্ট লস কত, তত ওয়াট। এককটা হবে হচ্ছে ইউনিটটা ওয়াট। আর কপার লস 3 নম্বর যে লসটা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হবে হচ্ছে I স্কোয়ার আর, ঠিক আছে? সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা I স্কোয়ার আর। সো এইটাকে ব্যবহার করে কারেন্ট কত যাচ্ছে তারের ভেতর দিয়ে, ওয়াইন্ডিংয়ের ভেতর দিয়ে, তার স্কোয়ার ইন্টু সেই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, এত ওয়াট। সেখানে 3 রকম দেখতে পাচ্ছ লস। এই পার্টিকুলার দুটো এডি কারেন্ট আর হিস্ট্রিসিস লসকে কি বলা হয়? আয়রন লস বলে। আর কপার লসকে কি বলে? কপার লস বলে, ঠিক আছে? সো কপার লস আর একটা হচ্ছে আয়রন লস, এই দু টাইপের লস আমরা দেখতে পেলাম। এবার আমরা যে টপিকে চলে যাব সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। সো এই সমস্ত লসগুলো আমাদের জানা দরকার। আমাদের ট্রান্সফর্মারের ভেরিয়াস প্যারামিটার্স, মানে ট্রান্সফর্মারের ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইম্পিডেন্স কত, রিঅ্যাকটেন্সের মান কত, এগুলো জানার প্রয়োজন পড়ে ট্রান্সফর্মারের।
একটা ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচার সবসময় এগুলো তার যে নেম প্লেট থাকে ট্রান্সফর্মারের গায়ে সেই নেম প্লেটে উল্লেখ করে। সো এই ডেটাগুলো তারা পায় কোথা থেকে? তারা কি সব কিছু মিটার দিয়ে মেপে নেয়? তো পার্টিকুলার দুটো টেস্ট করলে আমরা ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি থেকে শুরু করে ট্রান্সফর্মারের এই সমস্ত লসগুলো কী কী হয় সমস্ত ডেটা বা ইনফরমেশান কি আমরা বার করতে পারি। ট্রান্সফর্মার নো লোড পাওয়ার ফ্যাক্টর কত, ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর কত হতে পারে, তারপরে হাফ লোডে পাওয়ার ফ্যাক্টর কত হবে, ম্যাক্সিমাম লস কখন হয় ট্রান্সফর্মারের, যাবতীয় লট অফ কোশ্চেন। ট্রান্সফর্মারে ইন্টারনালি যে প্যারামিটার্সগুলো আছে যেরকম হচ্ছে রেজিস্ট্যান্সের মান, রিঅ্যাক্টেন্সের মান মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, আর হচ্ছে টোটাল বাধা বা যাকে ইম্পিডেন্স বলা হয় সেই ইম্পিডেন্সের মানগুলোকে আমরা জানতে পারবো এই টেস্টটা থেকে। কিন্তু তোমাদের জন্য পার্টিকুলারলি লিমিটেড রাখা হয়েছে যে ট্রান্সফর্মারে জাস্ট কিছু ইনফরমেশানকে ক্যালকুলেট করা, ঠিক আছে? সেই ইনফরমেশানগুলো হচ্ছে যে আয়রন লসটা কত সেটা বার করা, সেটা হচ্ছে আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে জানতে পারবো আয়রন লস, ঠিক আছে, বা কোর লস। এটা জানবো কোথা থেকে? ওপেন সার্কিট টেস্ট করে। আর শর্ট সার্কিট টেস্ট করে আমরা জানতে পারবো যে কপার লস কত হয়, ঠিক আছে? এছাড়াও আমরা এই দুটো টেস্টের রেজাল্টগুলো থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো বার করতে পারবো যে ইকুইভ্যালেন্ট বা মোড প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটো মিলে যে মোড যতটা রেজিস্ট্যান্স সেটার মান, প্রাইমারি সেকেন্ডারি মিলে মোড যতটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের মান, প্রাইমারি সেকেন্ডারি মিলে মোড যতটা বাধা বা টোটাল বাধা ইম্পিডেন্স যাকে বলি সেই টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, এই সব তিন রকম জিনিসকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এছাড়াও অনেক টাইপের আছে, পরবর্তী গেলে কেউ জানতে চাইলে আমি তাদেরকে এক্সট্রাভাবে ওগুলো পরে বর্তিতে বুঝিয়ে দেবো। তো আজকে আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি, ওপেন সার্কিট টেস্ট আর ওসি টেস্ট। এই টেস্টটা থেকে আমরা কি জানতে পারি? এই টেস্টটা থেকে আমরা জানতে পারি যে আয়রন লস বা কোর লস কত। এছাড়াও ট্রান্সফর্মারের ইন্টারনাল বিভিন্ন প্যারামিটার্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেগুলো তোমাদের জন্য এখন আলোচ্য বিষয় নয়। তো ওসি টেস্ট করার জন্য আমরা কি করি? আমরা একটা ট্রান্সফর্মার নিয়েছি, যে ট্রান্সফর্মারটাকে টেস্ট করব তাকে সাপ্লাই দেওয়ার আগে এদিক থেকে আমরা সাপ্লাই দিচ্ছি এই দুটো অংশে। সাপোজ একটা হচ্ছে ফেজ বা লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তো এখানে সাপ্লাই দেওয়ার আগে একটা সুইচের ব্যবস্থা করেছি, ঠিক আছে? সুইচ, এটা গ্যাং অপারেটেড, দুটো একসঙ্গে আইসোলেট করে দিতে পারবে, তো একটা সুইচ। তারপরে কি করেছি? একটা স্ট্যান্ডার্ড দেখো একটা ওয়াট মিটার লাগিয়েছি, এসি ওয়াট মিটার অবশ্যই, যেটা এসি পাওয়ারকে মাপতে পারবে। একটা ওয়াট মিটার লেখা আছে এটা হচ্ছে মেন, এটা লাইন, এটা কমন পয়েন্টটা, আর এটা হচ্ছে ভি পয়েন্টটা হচ্ছে নিউট্রালের লাইনের দিকে আছে, আর এম আর সিটা কানেক্ট হয়ে গিয়ে এলের দিকে আছে। যারা ওয়াট মিটার কানেকশন জানো তারা বুঝতে পারবে। ওয়াট মিটারের পরে লাইনটা কোথায় গেছে? অ্যামমিটার, এসি অ্যামমিটার। তারপরে কোথায় গেছে? সেটা কয়েলে চলে গেছে। আর কয়েলে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে যে সাইডে প্রাইমারি সাইডের দিকে একটা ভোল্টমিটার কানেক্টেড করা হয়েছে। তো এইটুকু হচ্ছে সিম্পল একটা সার্কিট। আর সেকেন্ডারি সাইডটা কি আছে? এদিকটা হচ্ছে প্রাইমারি আর এদিকটা সেকেন্ডারি। তো প্রাইমারি সাইডের দিকে ইনস্ট্রুমেন্টগুলো সব লাগানো হয়েছে, আর সেকেন্ডারি সাইডটা ওপেন সার্কিট করে রাখা হয়েছে। এই যে সেকেন্ডারি সাইডটা ওপেন সার্কিট হয়ে আছে, এর জন্যই আমরা একে কী বলি? ওপেন সার্কিট টেস্ট। এই টেস্টে কী কী ইকুইপমেন্ট আছে আমাদের কাছে? আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে একটা ওয়াট মিটার, একটা হচ্ছে অ্যামমিটার, একটা ভোল্ট মিটার, তাই তো? এই তিনটে ইনস্ট্রুমেন্ট, একটা সুইচের ব্যবস্থা আছে, আর ট্রান্সফর্মার, যে ট্রান্সফর্মারটা টেস্টটা করা হবে। তো এইটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড সার্কিট। এবার আমরা এই সার্কিটে কি করি? আমরা এই প্রাইমারি কয়েলের রেটেড যে ভোল্টেজ হয় সেই ভোল্টেজটাই এখানে অ্যাপ্লাই করি। এসি, অবশ্যই এসি, কারণ আমরা জানি ট্রান্সফর্মার ডিসিতে ওয়ার্ক করে না, এসিতে ওয়ার্ক করে। ডিসিতে ওয়ার্ক করানো সম্ভব, তা পার্টিকুলার কিছু তার পদ্ধতি আছে, আলাদা কনভার্ট করার প্রয়োজন আছে, সেগুলো কমপ্লেক্স জিনিস। তাই আমরা ইন জেনারেল বলি যে কনস্ট্যান্ট ডিসি সাপ্লাইয়ে ট্রান্সফর্মার কাজ করে না। পালস ডিসিতে আলাদা ব্যাপার, সেখানে আলাদা টাইপের ট্রান্সফর্মার কনসেপ্ট আছে, সেখানে কাজ করে। কিন্তু নর্মাল ট্রান্সফর্মার কি হয় না, ডিসিতে স্টেডি স্টেট ডিসিতে কাজ করে না, তাই আমরা এসি সাপ্লাই দিই। তো এখানে রেটেড যে প্রাইমারি কয়েলের সাপ্লাই সেটাকে এখানে দেবো
সুইচটা অন করব, দিয়ে আমরা এই 3টে মিটার থেকে রিডিংগুলোকে নেব, ঠিক আছে? ওকে, আর সেকেন্ডারি সাইডটা ওপেন থাকবে, মানে এটা নো লোড টেস্টও বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে নো লোড টেস্টও আমরা বলতে পারি, যেখানে কোনো লোড লাগানো হয়নি। এখানে ওয়াট মিটার ওয়াট দেবে, ইনপুটে কতটা পাওয়ার নিচ্ছে সেটা দেবে। অ্যামমিটার দিয়ে জানতে পারবো যে এই প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা। সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ সেকেন্ডারি ওয়াইন্ডিং ওপেন আছে। সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হয়তো দুমাথায় একটা ইএমএফ প্রডিউসড হবে, যেটা আমরা একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখতেই পারতাম, তোমরা এক্সট্রাভাবে লাগাতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ডারি দিয়ে কোনো অ্যামমিটার লাগালে, সেকেন্ডারি সার্কিটে কোনো অ্যামমিটার কানেক্ট করলে আমরা কোনো কারেন্ট দেখতে পারবো না, ঠিক আছে? কোনো সেকেন্ডারি সাইড ওপেন আছে। আর ভোল্ট মিটার কী দেবে না, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে সেটা। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই টেস্টটা কোন দিকে করব, হাই ভোল্টেজ সাইডের দিকে না লো ভোল্টেজ সাইডের দিকে? ওয়াইন্ডিংয়ের দুটো সাইড আছে, একটা হাই ভোল্টেজের দিক আছে, একটা লো ভোল্টেজের দিক আছে। তো যেহেতু আমাদেরকে রেটেড সাপ্লাই দিতে হয়, সে মনে করো 11 কেভি বাই 0.433 কেভি এই ট্রান্সফর্মার। আমাদের ট্রান্সফর্মারটা সাপোজ, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে 0.433 বাই 11 এত কেভি ট্রান্সফর্মার। এই কেভিটা হচ্ছে কিলো ভোল্ট, মানে 11,000 বাই হচ্ছে 433 ভোল্ট। মনে করো 433 বাই 11,000 ভোল্টেজের কি 433কে কিলো ভোল্টে দেখাতে গেলে এটাই হয় 0.433। যেরকম 400 গ্রামকে কিলোতে দেখাতে গেলে হচ্ছে কী হবে, 0.4 হবে। সেরকমভাবে সিমিলার হয়েছে 433কে দেখাতে গেলে 0.433 কেভি হবে, কিলো ভোল্ট। প্লাস হচ্ছে এদিকে আছে সেকেন্ড, মানে হাই ভোল্টেজ সাইডটা কত, হাই ভোল্টেজ সাইড 11। সো এরকম ট্রান্সফর্মারে 11,000 ভোল্টেজটা নিয়ে কাজ করা, 11,000 ভোল্টেজের ওয়াট মিটার লাগানো, 11,000 ভোল্টেজের অ্যামমিটার, ভোল্ট মিটার, এগুলো অ্যাভেলেবেল হয় না ইজিলি। আর এই সব ধরনের ইনস্ট্রুমেন্ট, ভোল্ট মিটার, অ্যামমিটারগুলো কী হবে, বাল্কি হবে, বড়ো সাইজের হবে, এগুলো অ্যাভেলেবেলও হয় না। তো স্বাভাবিকভাবেই আমরা কোন দিকে সাপ্লাইটা দেবো, আমরা সিম্পল আমরা সাপ্লাইটা দেবো হচ্ছে 433 ভোল্টেজটা আমরা ইজিলি পেতে পারি। কারণ আমরা জানি যে 3 ফেজ সিস্টেমে লাইন ভোল্টেজগুলো কী হয়, আমাদের ক্ষেত্রে 415 ভোল্ট হয়। তো সামান্য ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন, বা কোনো ট্রান্সফর্ম ধরে নাও যে 415 ভোল্টেজের ছিল, বাই হচ্ছে 11,000 ভোল্টেজের। সো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি সেই 3 ফেজ সিস্টেম থেকে দুটো লাইন নিয়ে আমরা দিতে পারবো ট্রান্সফর্মারে। ওকে, আরও ইজি করে নিতে পারো, যেটা হয়তো 240 ভোল্ট আর বাই 11,000 ভোল্টেজের ট্রান্সফর্মার। তাহলে দেখো 240 ভোল্টটা সো ইজিলি আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে, আমরা ইজিলি দিতে পারবো। কিন্তু 11,000টা আমাদের কাছে অ্যাভেলেবেল না এত সহজে। 11,000-এর ওয়াট মিটার পাওয়া খুব মুশকিল। 11,000-এর ওয়াট মিটার লাগলে তার জন্য দুটো কারেন্ট কয়েল, পোটেনশিয়াল কয়েল লাগবে, সিটিপিটি। আবার অ্যাম মিটারের জন্য আবার আলাদা করে আবার একটা সিটি লাগবে, ভোল্ট মিটারের জন্য আলাদা করে একটা পিটি লাগবে। সো অনেক সিটিপিটির প্রয়োজন পড়ে যাবে, যেগুলো অ্যাভেলেবেল হবে না ইনস্ট্রুমেন্ট। তো তার জন্য আমরা কী করবো, ইজিলি আমরা লো ভোল্টেজ সাইডের দিকে ডাইরেক্টলি, যেহেতু ফুল লোড মানে ফুললি রেটেড ভোল্টেজটা দিতে হয়, তাই আমরা সবসময় এই টেস্টটা কোন দিকে করব, লো ভোল্টেজ সাইডের দিকে করব। তাহলে এই দিকটা হচ্ছে এলভি সাইড, আর এই দিকটা ওপেন সার্কিট যেদিকে আছে সেই দিকটা হচ্ছে এইচভি সাইড, ঠিক আছে? তো বুঝতে পারলে, তোমাদের বইয়ে এটা নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়েছে, দেখতে পারবে যে সবসময় আমরা কী করেছি, ওপেন সার্কিট টেস্ট করেছি সবসময় লো ভোল্টেজ সাইডের দিকে, এলভি সাইডের দিকে, ঠিক আছে? কেন না, এলভি সাইডের দিকে যে ব্রেটেন্ট হয় ট্রান্সফর্মারগুলোর, সেগুলো ইজিলি অ্যাভেলেবেল। কিন্তু যদি তোমরা এইচভি সাইডের দিকে করো, কোনো প্রবলেম নেই, ওয়াট মিটার সেম রিডিং দেখাবে, অ্যামমিটার দিয়ে মেবি কারেন্টের মান আলাদা হবে, ভোল্ট মিটারের ভোল্টেজের রিডিং আলাদা হবে, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করলেও প্রথমবার লো ভোল্টেজ সাইডের দিকে করে যে ইনফরমেশানগুলো আমরা পেয়েছিলাম, ট্রান্সফর্মারের আয়রন লস যেটা হয়েছিল, হাই ভোল্টেজ সাইডের দিকে করলেও সেটা হবে। যদি হাই ভোল্টেজ যে জিনিসটা তোমাদের কাছে খুব অ্যাভেলেবেল হয়, ইনস্ট্রুমেন্টগুলো যদি ইজিলি অ্যাভেলেবেল হয়, সাপ্লাইটা যদি দেওয়া যায়, তাহলে তোমরা করতেই পারো। সে 240 ভোল্ট বাই 12 ভোল্ট। সো 240 ভোল্ট খুব সহজে এসিটা পাওয়া যায়, 12 ভোল্ট এসিটা আমরা সহজে পাই না, সেটা কোনো একটা ট্রান্সফর্মার লাগবে, তো এক্সট্রা ট্রান্সফর্মার লাগবে। সেটা না করে 240 ভোল্টটা আমাদের ল্যাবের যে সকেট আছে সেখান থেকে ইজিলি অ্যাভেলেবেল, সেখান থেকে নিয়ে নিলাম। যে 240 ভোল্টটা কী, তাহলে ওটা হাই ভোল্টেজের দিকে, আর 12 ভোল্ট যেদিকে আউটপুট দিচ্ছে ট্রান্সফর্মারে সেদিকটা লো ভোল্টেজ, কিন্তু আমরা করলাম কোন দিকে, হাই ভোল্টেজের দিকেই করলাম। সো এতে কোনো প্রবলেম নেই। কিন্তু ইন জেনারেল যদি কেউ জিজ্ঞেস করে, ইন জেনারেল আমরা কোন দিকে করি, যেহেতু এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট টেস্ট, বড় বড় ম্যানুফ্যাকচারার সবাই করে, সবাইকেই করতে হয়, যারা ছোটো বড় যাই ট্রান্সফর্মার বানাক না কেন। সো
আমরা কী করি, আমরা কনভেনিয়েন্স যেটা হচ্ছে, যেটা ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে, সেই দিকেই আমরা কী করি, এই টেস্টটা করি। আর ইন জেনারেল এটা দেখা যায় যে এটা লো ভোল্টেজ সাইডেই সবচেয়ে ভালোভাবে করা যাবে, কারণ লো ভোল্টেজের দিকে ভোল্টেজটা দেওয়া ইজি হয়, ইনস্ট্রুমেন্টগুলো অ্যাভেলেবেল হয়। ঠিক আছে, ওকে। সো এইটা জেনে গেল। এই টেস্টটা থেকে আমরা যেগুলো জানতে পারি সেটা হচ্ছে আয়রন লস জানতে পারি। কী জানতে পারি? আয়রন লস। আয়রন লস। সো একে আমরা কী লিখি? WI দ্বারা সূচিত করি। WIটা আমরা কিভাবে জানতে পারি? WI জানতে গেলে ওয়াট মিটারে যে রিডিংটা দেখিয়েছে না, সো W0 দিয়ে প্রকাশ করলাম। W0 মানে হচ্ছে এই যে তোমাদের যে ওয়াট মিটারটা আছে, এই ওয়াট মিটার নো লোড অবস্থায় আছে, যেহেতু এদিকে কোনো লোড লাগানো হয়নি, তাই তার রিডিংকে W0, জিরো ফর নো লোড বোঝাচ্ছে, নো লোড বা ওপেন সার্কিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো নো লোডে যে রিডিংটা বেরিয়েছে সেটার সঙ্গে আয়রন লসটা কি সমান হবে? এক্স্যাক্টলি সমান হবে না। কী হবে, এই ওয়াট মিটার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ট্রান্সফর্মারে লস যতটা হচ্ছে, এখন তো আউটপুটে কিছু দিচ্ছে না, আউটপুট কিছু নেই, ইনপুটে যে পাওয়ারটা নিচ্ছে তার মানে সেই পাওয়ারটা সম্পূর্ণ কী হচ্ছে? লস হচ্ছে, তাই তো? ইনপুটে যে পাওয়ারটা নিচ্ছে, ওয়াট মিটার যে রিডিংটা দেখাবে সেই রিডিংটা কি সম্পূর্ণটাই লস, কারণ আউটপুটে কিছুই নিইনি আমরা, আউটপুট জিরো। তাহলে ইনপুটে যা নিচ্ছে সবটাই লস হচ্ছে, ট্রান্সফর্মার ভেতরে ব্যয় হয়ে যাচ্ছে। তো ট্রান্সফর্মার ভেতরে যে ব্যয় হয় সেটা আমরা বলছি দুরকমভাবে হতে পারে, আইদার হচ্ছে আয়রন লস রূপে, নাহলে হচ্ছে ওয়াইন্ডিং বা কপার লস রূপে। সো এর মধ্যে দুটো লসই আছে, এই ওয়াট মিটারের রিডিং যেটা দেখাচ্ছে তার মধ্যে দুটো রিডিং আছে, দুটো লসই আছে। একটা হচ্ছে আয়রন লস আর একটা হচ্ছে কপার লস। সো যদি আমরা ওয়াট মিটার রিডিং থেকে কপার লসটাকে বার করে দিই, কপার লসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বা নো লোড কপার লসটাকে যদি বাদ দিয়ে দিই, মানে I0 ফর মানে নো লোড কারেন্ট, এই অ্যামমিটারে যেটা দেখাচ্ছে সেই রিডিংটা ইন্টু ওই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কী জানতে পারবো? ওয়াট মিটার রিডিং থেকে যদি এই কপার লসটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পড়ে থাকবে আয়রন লস, কারণ কপার লস আর আয়রন লস এই দুটো লসের যোগফলই কি ওয়াট মিটারটা দেখাচ্ছে। এবার বলে রাখি, ট্রান্সফর্মার ফুল লোডে যে কারেন্ট নেয়, নো লোডে তার ফ্র্যাকশান পরিমাণ কারেন্ট নেয়, খুব বেশি হলে 1 to 2%, হার্ডলি 4 থেকে 5% কারেন্ট নেয়। ফুল লোড অবস্থায় যে কারেন্ট নেয় তার 5% বা 1% কারেন্ট নিচ্ছে নো লোডে, কোনো কোনো ক্ষেত্রে পয়েন্টেও চলে যায় সেই মানটা। তাহলে এত যখন কম কারেন্ট নেয় তখন কী হয়, তার স্কোয়ার করে তার রেজিস্ট্যান্স যেটা আছে সে ওয়াইন্ডিংয়ের দিকে, এখন রেজিস্ট্যান্স বলতে শুধুমাত্র প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটাই কাউন্টেবল তখন। ঠিক আছে, সেকেন্ডারি সাইড দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেখানে কোনো বাধা হবে না, সেখানে এনার্জি লসও হবে না। এনার্জি লসটা যা হচ্ছে শুধু এই প্রাইমারি কয়েলের দিকে হচ্ছে, ফলে প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে তার মধ্যে যাওয়া কারেন্টের স্কোয়ার, এই দুটো গুণফলটা খুবই কম হয়। আর বহু ক্ষেত্রে এটাকে কী করা হয়? নেগলেক্ট করা হয়। ফলে আমরা ডাইরেক্টলি বহু ক্ষেত্রেই বা মোস্ট অফ অল টাইম আমরা কী বলতে পারি, ওয়াট মিটার যে রিডিংটা দেখাচ্ছে এই ওপেন সার্কিট টেস্টে সেটা এক্স্যাক্টলি কার সঙ্গে সমান না, এই WI নিয়ার ইকুয়ালস টু W0, কারণ তার মধ্যে কপার লসটা নেগলিজেবল পরিমাণ হয়, যেটাকে আমরা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে অনেক সময় বাদ দিয়ে দিই। এত কম পরিমাণ কারেন্টও যাচ্ছে ওয়াইন্ডিং দিয়ে প্রাইমারি, ফলে লসটাও খুব কম হয়, ওটাকে অনেক সময় আমরা নেগলেক্ট করি। ইন জেনারেল আমরা কি এই ওয়াট মিটারে যে রিডিংটা দেখতে পাচ্ছি সেই রিডিংটাকে আমরা কি বলি না, আয়রন লস বলে থাকি। এবার এর মধ্যে দুটো কম্পোনেন্ট, এডি কারেন্ট আর হিস্ট্রিসিস, এই দুটোকে ডিফারেন্টলি ইকুয়েশনস আছে সেখান থেকে বার করতে হবে, ফ্লাক্স জানতে হবে। ঠিক আছে, তারপরে হিস্ট্রিসিস কনস্ট্যান্ট, এডি কারেন্ট কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি আমরা জানি, ফর্ম ফ্যাক্টর জানি, সেগুলো আমরা বসালে জানতে পারবো। তো ওই ইনফরমেশানগুলো কীভাবে পাবো সেগুলো আরও উঁচু লেভেলে তোমাদের আলোচনা করা হয়, তোমাদের জন্য এখন খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, প্রত্যেকটা টার্মকে কী বলে তোমরা মানেগুলো জানো, এগুলো বইয়ে দেওয়াও আছে। এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি, যে শর্ট সার্কিট টেস্ট।